ইন্দ্রাণীর বারণ অমান্য করে এবং নবম কন্যার হাত ধরে আবারও গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা নবম কন্যাকে নিয়ে আসার জন্য এক পর্যায়ে নবম কন্যার শর্তে রাজি হয়ে যেতে হয় আয়ুষকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন সেই নবম কন্যাকে সঙ্গে করে নিয়ে এবং কুসুমকে সঙ্গে করে নিয়ে বাড়ির চৌকটে এসে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ তুমি ওই বাচ্চাটাকে কোথা থেকে পেলে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা সেই সব কিছু আমি তোমাকে বলছি, কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে আমাকে, যে তুমি এই মুহূর্তে কুসুমকে কোনো কিছু বকাঝকা করবে না, কারণ কুসুমকে আমি নিজ দায়িত্বে এখানে নিয়ে এসেছি। তারও একটা বিশেষ কারণ আছে, যাকে কিনা তুমি নবম কন্যা হিসেবে পুজো করতে চেয়েছিলে সে একটা শর্ত দিয়েছে আমাকে, যে সে কোনোভাবে কুসুমকে ছাড়া এই বাড়িতে প্রবেশ করবে না, কারণ দেবলীনা নাকি ওকে অনেক বেশি অবাধ্য ভাষায় গালাগালি করেছে, যার ফলে কিন্তু ও অনেক বেশি কষ্ট পেয়েছে। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে তুমি দেখেছো আন্টি, ফের আবার এই মেয়েটা আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে তোমার সামনে ছোট করার চেষ্টা করছে, এটা নির্ঘাত ওর কোনো চাল। ও হয়তো এই নবম কন্যাকে ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করেছে। ও হয়তো এটাই শিখিয়ে পড়ে দিয়েছে এই বাচ্চাটাকে, যে তোমার সামনে এসে যাতে ও জেদ ধরে বসে, কারণ ও তো খুব ভালো করে জানে যে আজকে নবম কন্যাকে ছাড়া তুমি কোনোভাবেই পুজোটা সম্পন্ন করবে না, এবং এই পুজোটা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য তুমি যে কোনো শর্ত মানতে রাজি হয়ে যাবে, এবং সেই সুযোগটাকে এই মেয়েটা কাজে লাগানোর চেষ্টা করছো। বা কুসুম, বা তুমি তো বেশ বুদ্ধিমতী মেয়ে দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে ও যত সাথেরই হোক না কেন, কিন্তু ইন্দ্রাণীর বুদ্ধির সঙ্গে কোনোভাবেই পেরে উঠবে না, তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না। ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষ বলতে থাকে যে মা এসব কিছু সেরকম কোনো কিছুই হয়নি কুসুম এবং এই বাচ্চাটার মাঝখানে, আমি তো স্বয়ং নিজে দাঁড়িয়েছিলাম। এবং বলি না প্লিজ তুমি অহেতুকে ওর ঘাড়ে সবসময় দোষ চাপানোর জন্য উঠে পড়ে লেগো না তো। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে থামো আয়ুষ, আমাকে কথা বলতে দাও, কারণ দেবলীনা যে কথাটা বলেছে সেটা একদমই ফেলে দেওয়া যায় না। অন্যদিকে যখন ইন্দ্রাণী নিজে স্বয়ং সেই নবম কন্যাকে বলতে থাকে যে তোমার কী হয়েছে বলো তো, তোমাকে কে বকাঝকা দিয়েছে, এই দিদিটা তোমাকে বকাঝকা দিয়েছে, কই আমরা তো কেউ তোমাকে বকাঝকা করিনি, তাহলে তুমি আমাদের এর সঙ্গে কেন মেলামেশা করবে না বলো তো, তুমি কেন এরকম একটা শর্ত দিয়েছো বলো তো, এই শর্তটা তোমাকে দেওয়ার জন্য কেউ শিখিয়ে পড়িয়ে দিয়েছে, এই কুসুম দিদিটিকে তোমাকে এই কথাগুলো বলতে বলেছে বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন নবম কন্যা বলতে থাকে যে না না, সেরকমটা কোনোভাবেই কোনো কিছু আমাকে এই দিদিটা শিখিয়ে পড়ে দেয়নি, সে তো উল্টো আমাকে বলছিল যে আমি যাতে এই বাড়িতে ভেতরে চলে যাই, কারণ এ বাড়ির লোকেরা কত ভালো এবং এরা নাকি আমাকে খুব আয়েশ করে পেরে খাওয়াবে, আবার তার পাশাপাশি শেষে আমার জন্য নাকি অনেক অনেক উপহারও আছে। কিন্তু তার শর্ত আমি না বড্ড বেশি ভয় পেয়ে গেছি যখন কিনা এই দিদিটা আমাকে বলেছে যে হ্যাঁ আমি দুবেলা দুমুঠো নাকি খেতে পাই না, বিধায় আমার বাবা নাকি এখানে পাঠিয়ে দিয়েছে ফ্রিতে খাবার খাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে সেরকম কোনো কিছুই হবে না। অন্যদিকে যখন সেই নবম কন্যাটা বলতে থাকে যে না না, এই দিদিটা যদি এখানে না থাকে তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে তুমি একদম ঘাবড়াবে না, এই বাড়িতে কেউ তোমাকে বিন্দুমাত্র অপমান করবে না, আর এই দিদিটাকে তুমি পাত্তাই দিবে না, এই দিদিটা যেখানে আছে সে সেখানে থাকবে, তুমি তোমার মতো করে পুজো শেষে এখান থেকে চলে যাবে। ঠিক সেই সময় যখন এক পর্যায়ে কোনোভাবেই মেয়েটাকে রাজি করতে না পেরে কুসুমকে ভেতর আসতে পারে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।